খেলাপি ঋণটা এটা একটা অপসংস্কৃতির পার্ট, দুর্বৃত্তায়নের অংশ হয়েছে এইগুলোকে, এবং সেই দুর্বৃত্তায়ন হয়েছে কিন্তু স্টেট স্পন্সর দুর্বৃত্তায়ন। যে রোববার দিন তারা এনডির তরফ থেকে কংগ্রেসের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসবে। এই ব্যাপারে গতকালে প্রায় 16-17 জন এনডি গভর্নর মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্যে আসলে বিভিন্ন বিষয়। গভর্নর মহোদয় প্রথমে বলেন যে রিফর্মস কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংক শুরু করেছে, এটা চলমান, প্রথম ক্লিয়ার মেসেজ। তারপর বলেছেন যে নবনির্বাচিত সেই সরকার তাদের একটা অন্যতম ম্যানিফেস্টো ছিল যে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করে। গভর্নর মহোদয় এই বিষয়টা উল্লেখ করে বলেন যে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ব্যাংকগুলোর সহায়তা প্রয়োজন, ব্যাংকগুলো যাতে সহায়তা প্রদান করে। ব্যাংকগুলো অবশ্যই করছেন তাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা। এবিবির চেয়ারম্যান বলেন যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় 26টি ইস্যুতে তারা বিভিন্ন পত্র প্রেরণ করে। এর মধ্যে 13টি বিষয়ে সলভ হয়েছে, 13টি পেন্ডিং আছে। ওই বিষয়গুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় এই ব্যাপারে গভর্নর মহোদয় হস্তক্ষেপ কামনা করেছেন। আর কিছু কিছু বলেছেন কিছু কিছু দীর্ঘসূত্রী কাজ করতে পারে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে। এইভাবে গভর্নর মহোদয় বলেন যে উনি গতকাল সকালেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে সংশ্লিষ্ট কমিটিতে বসে বলেছেন যে আমাদের যে সার্ভিস স্ট্যান্ডার্ড আছে, অর্থাৎ কোনো একটি কেস নিষ্পত্তি করার জন্য স্পেসিফিক টাইম নির্ধারণ করা আছে, ওই সার্ভিস স্ট্যান্ডার্ডটাকে যথাযথভাবে ফলো করা হয়। এটা ফলো করা হলেই মানে যারা আমাদের মূল ক্লায়েন্ট হচ্ছে ব্যাংকগুলো, তারপরে আমাদের ক্লায়েন্টগুলো তাদের সঠিক সময় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সেবা পায়। কথা প্রসঙ্গে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কথা। গভর্নর মহোদয় বলেন যে আপনারা রাজনৈতিক চাপ মুক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন, যেই চাপ আপনাদের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না সেক্ষেত্রে আমার সহযোগিতা চাইলে আমিও চেষ্টা করবো আপনাদেরকে সেই চাপ মুক্তিতে সহায়তা করার জন্য। অর্থাৎ ব্যাংকিং সেক্টর পলিটিক্যাল প্রেশার মুক্ত থাকবে, এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই। কারণ এই যে আমরা যে ডিফিকাল্টস ঘটে গিয়েছে লাস্ট 10-15 ইয়ার্সে ব্যাংকিং সেক্টরে, এটা মূলত হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে, রাজনৈতিক অযাচিত হস্তক্ষেপ। ওই জায়গাটাই গভর্নর মহোদয় বন্ধ করতে চাচ্ছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো একসাথে কাজ করবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তারপর জনৈক এমডি মহোদয় বলেছেন যে ব্যাংক অফ মানি অ্যাক্টে একটা পরিবর্তনের কথা বলা হচ্ছে যে উইলফুল ডিফল্টার শব্দটা বাদ দিতে চাচ্ছে। এই শব্দটা যাতে বাদ দেওয়া না হয়, অর্থাৎ প্রস্তাবিত যে ব্যাংক অফ মানি অ্যাক্টের যে সংশোধনী সেখানে বলা হয়েছে যে উইলফুল ডিফল্টার শব্দটা থাকবে। ডিফল্টার ইজ ডিফল্ট, সে যৌক্তিক কারণে ডিফল্টার হোক আর ব্যক্তিগত মানে ইচ্ছায় হোক সদিচ্ছায় হোক, উভয়কে একই পালে মাপার জন্য এইটার ব্যাপারে কোনো কোনো ব্যাংকার বলছে যে না, এই সেগ্রিগেশনটা থাকা উচিত। তারপর গভর্নর মহোদয় বলেন যে এই 1 কোটি লোকের কর্মসংস্থান করতে হলে আমাদের তো প্রোডাক্ট স্পেসিফিক করতে হবে। দ্যাট ইজ, মনে করেন যে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন খুব বেশি নেই, কিন্তু আমাদের গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এরকম অনেক জায়গা আছে একটা প্রোডাক্টের জন্য বিখ্যাত। উনি বলেছেন কেউ সিরাজগঞ্জের লুঙ্গি, অষ্টগ্রামের পনির, সাতক্ষীরার টেরাকোটা, এগুলো মাধ্যমে এক একটা অঞ্চলকে ব্র্যান্ডিং করা যায়। যখন ব্র্যান্ডিং করা যাবে তখন ওই প্রোডাক্টটা কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া বাণিজ্যিকভাবে সফল হবে। এই কাজটা করার জন্য ব্যাংকাররাই পারে সঠিক ভূমিকা পালন করতে। এক্ষেত্রে শুধু ঋণ প্রদান করাটাই ব্যাংকের একমাত্র কাজ না, উদ্যোক্তা সৃষ্টি করা এবং উদ্যোক্তাকে প্রোডাক্ট তৈরি থেকে আরম্ভ করে সেটা রপ্তানি পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করাটা এইভাবে যদি আমরা নতুন নতুন প্রোডাক্টকে আমাদের রপ্তানি তালিকায় ইনক্লুড করতে পারি, তবে স্বাভাবিকভাবেই আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে। রপ্তানি বৃদ্ধি পেলে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এবং কর্মসংস্থান সৃষ্টির যে পলিটিক্যাল কমিটমেন্ট নবনির্বাচিত সরকার আছে সেটাও তারা অ্যাচিভ করতে পারবে।
এই মুহূর্তে এইসব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। গভর্নর মহোদয় একটি কথা বলেন যে ইন্টারেস্ট রেট এবং ট্যাক্স বার্ডেন দুইটাই বিনিয়োগের জন্য কিছুটা বাধা। দুইটার ইস্যু তো কেন্দ্রীয় ব্যাংকের হাতে না, কেন্দ্রীয় ব্যাংক তার একটি বিষয় দেখবে, অপর বিষয় নিয়ে যদি সরকারি অন্যান্য রেগুলেটরদের সাথে কথা বলতে হয় কথা বলবে। আর উনি ডিরেগুলেশনের পক্ষে, যেমন কথা উঠেছিল যে ব্যাংক বলেছে আমরা ব্রাঞ্চ ওপেন করার জন্য যখন স্পেস ভাড়া নিতে চাই তখন এই আবেদনগুলি আসলে কেন্দ্রীয় ব্যাংক থেকে রিপ্লাই করতে অবশ্যই দেরি হয়। এতে যেই স্পেসটা আমরা চূড়ান্ত করে ফেলেছিলাম কথাবার্তার মাধ্যমে বিলম্বে আসার কারণে সেটা ফাঁকা থাকে। গভর্নর মহোদয় বলতে এই বিষয়টা আমি দ্রুত সলভ করে দিব। আমরা এরিয়া ওয়াইজ রেট ধার্য করে দিব, সেই রেটের মধ্যেই আপনারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করে ভাড়া নেবেন। তবে যদি সেটা অতিক্রম ডেভিয়েশন হয়, তার চেয়ে বেশি হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমোদন চাই। স্যার আমি একটু বলি স্যার, রাজনৈতিক নিয়োগ যেটা সেটা কি রাজনৈতিক সাপোর্টভাবে কাজ করতে হবে কিনা বা সম্ভব কিনা, একটা বিপরীতে খেলাপি নিয়ে কিছু বলছে। খেলাপি ঋণের বিষয়টা তো অবশ্যই বলছে, কারণ আমাদের এই আজকে ব্যাংকিং সেক্টরের যে দুরবস্থা এটা তো শুধুমাত্র খেলাপি ঋণের কারণে হচ্ছে। কোনো ব্যাংকের 95% প্লাস, ওই ব্যাংকগুলো যদি 95 না হয় 5% হতো, আজকে সেই ব্যাংকগুলো তো মার্জেন আনতে আসে না। খেলাপি ঋণটা এটা একটা অপসংস্কৃতির পার, দুর্বৃত্তায়নের অংশ হয়েছে এইগুলোকে, এবং সেই দুর্বৃত্তায়ন হয়েছে কিন্তু স্টেট স্পন্সর দুর্বৃত্তায়ন। অতএব রাষ্ট্র যদি ওই দুর্বৃত্তদের পাশে না দাঁড়াতো তাদের পক্ষে করা সম্ভব না। এই গভর্নর মহোদয় এই বাড়িটাই দেওয়ার চেষ্টা করেছেন যে এই ধরনের নতুন কোনো দুর্বৃত্ত সৃষ্টি হবে তার পাশে সরকার বা রাজনৈতিক দল থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। ওই ধরনের দুর্বৃত্তরা কখনো কোনো পলিটিক্যাল সাপোর্ট পাবে না। রাজনৈতিক নিয়োগ কি রাজনৈতিক রাজনৈতিক আমি সরকারের দায়িত্ব হচ্ছে নিয়োগ দেওয়া। আমাদের সরকারের বিভিন্ন অর্গানাইজে অসংখ্য পদ রয়েছে, অসংখ্য পদ যেগুলি নতুন সরকার এসে সেগুলোকে চুক্তি নিয়োগ করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন একটি পদ। এখন অবশ্যই সরকার যখন কোনো একটি পদ পূরণ করে, রাজনৈতিক সরকার, তখন ওনার একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে, নির্বাচনী ম্যানিফেস্টো থাকে। উনি ভাবেন যে এই পদে কাকে বসালে রাষ্ট্র উপকৃত হবে, আমার রাজনৈতিক যে কমিটমেন্ট জনগণের কাছে ছিল সেটা পূরণ করার ক্ষেত্রে আমি সহায়ক শক্তি হিসেবে কাজ করব, তেমন ব্যক্তিকেই তার সিলেক্ট করে নেয়। অর্থাৎ এই ধরনের সিলেকশনকে যদি রাজনৈতিক বলেন, এই রাজনৈতিক শুধু বাংলাদেশ ব্যাংক না, অসংখ্য জায়গায় এই রাজনৈতিক নিয়োগ আছে এবং এটাই হবে স্বাভাবিক। স্যার, সম্মিলিত ইসলামী ব্যাংকের যে একীভূতকরণ প্রক্রিয়া সেটি শেষ হবে, কিন্তু এরপরও বাজারে একটি অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এটা গুজব ছড়াচ্ছে বা গুঞ্জন রয়েছে যে এই মার্জার প্রক্রিয়া হবে না, আবার পুরনো মালিকদের হাতে ফিরে যাবে, নতুন গভর্নর যেহেতু দায়িত্ব নিয়েছে। এই ব্যাপারে তিনি আসলে কি বলেছেন সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে, যে এনবিএফআই গুলো নিয়ে আসলে তাদের মানে গভর্নর মহোদয় গতকাল বক্তব্য শুরু করেছেন একটি ক্লিয়ার মেসেজের মাধ্যমে যে চলমান রিফর্ম চলমান থাকবে। অর্থাৎ এই রিফর্মসের আওতায় অন্যতম বিষয় ছিল মার্জার এবং এনবিএফআই এর অবনতি। এগুলোর ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত গ্রহণের কোনো ইঙ্গিত উনি দেন। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে এখন স্যার আবাসিক খাতে স্যার উচ্চ সুদের কারণে স্যার লোন নেওয়াটা কমে গেছে স্যার। না, উনি গভর্নর মহোদয় তো বলেছেন যে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা হচ্ছে উচ্চ সুদ হার। কিন্তু একটি বিষয়টি চিন্তা করে দেখেন, আমাদের কিছু ব্যাংক লিকুইডিটি সংকটে আছে, যার ফলে তাদেরকে হাই কস্ট ডিপোজিট কালেক্ট করতে হচ্ছে। এখন 10 থেকে 11-12% যদি ডিপোজিট কালেক্ট করে, তার সাথে যদি আপনি অপারেটিং কস্ট, মুনাফা এবং এনপিএল তার এগেন্সটে প্রভিশন হিসাবে করেন, 15% যদি ধার্য করা হয় লেন্ডিং রেট, সেটাও তাদের জন্য কিন্তু সাস্টেনেবল হয়। আবার পুরো দেশের অর্থনীতি 15%-এর বেশি রেট অফ ইন্টারেস্টে উদ্যোক্তারা ঋণ নিয়ে কমপ্লায়েন্স ব্যবসা করে খেলাপি মুক্ত থাকবে,
সেটাও কিন্তু একটা দুঃস্বপ্ন। মানে একটা প্যারাডক্সিক্যাল একটা সিচুয়েশন এই মুহূর্তে বিরাজ করতেছে ব্যাংকিং সেক্টরে। মূলত ব্যাংকগুলি যদি পর্যাপ্ত লিকুইড হতে পারে, অর্থাৎ যে ঋণগুলো ইতিমধ্যে খেলাপি হয়েছে সেগুলো যদি ব্যাংকে ফেরত আসা শুরু করে, তবেই শুধুমাত্র এই অবস্থার উন্নতি করবে। স্যার স্যার, next রিহাব হবে স্যার স্যার- একটু স্যার স্যার রিহাব বলতেছে যে ওদের স্যার ব্যবসার যে গ্রোথটা ছিল মানে শুধু ইন্টারেস্ট রেটের কারণে ওদের সেল মাঝারি এবং উচ্চবিত্তদের জন্য সকল ধরনের ফ্ল্যাটের বিক্রি কমেছে স্যার। আমি তো বললাম উচ্চ সেটাই, যে উচ্চ সুদ হার সকল প্রকার ব্যবসার ক্ষেত্রে অন্তর। কারণ একটা ব্যবসা আপনি জেনুইনভাবে যত প্রকার কমপ্লায়েন্স আছে সবগুলি বিধিবিধান সব পরিপালন করে যদি ব্যবসা করতে চান, আপনার তো 15% রিটার্ন হওয়াটা, তারপর যদি আবার 15% ইন্টারেস্ট দিতে হয়, তবে তো আপনার পক্ষে প্রফিটেবল একটা প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকা দুষ্কর হবে। তাহলে ঠিক স্যার, এই আবাসন সুদের হার খাতের জন্য কমানো- সুদের হার বললাম, সুদের হার কমানো যাচ্ছে না। আবার কিছু ব্যাংকের যারা লিকুইডিটি ক্রাইসিসে আছে তাদের কারণে তারা যদি আবার সুদের হার ডিপোজিট রেখেছে সুদের হার কমিয়ে ফেলে, আবার তারা ডিপোজিট হবে না। স্যার, প্রিমিয়ার ব্যাংকের পরে হচ্ছে ন্যাশনাল ব্যাংকেও কারোর সহায়তা দেওয়া হয়েছে। এটা কি সুদের হার কমানো হচ্ছে না, আবার এদিকে কারোর সহায়তা, সেটা তো প্রোডাক্টিভ এমন না যে যেটা আমরা যেটা জানি যে বিনিয়োগে ইনভেস্ট করলে আমার রিটার্নটা অনেক বেশি আছে। ঈদকে কেন্দ্র করে তাদের লিকুইডিটি সাপোর্টের কথা বলা হয়েছে। তো সেটাকে আবার এক ধরনের মূল্যস্ফীতিকে হিট করতে পারে। করবে হ্যাঁ? যত মানে বাংলাদেশ ব্যাংক থেকে যত সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে সেটা মানে মূল্যস্ফীতিকে মূল্যস্ফীতিকে অবশ্যই উস্কে দিবে। কিন্তু দেখতে হবে যে এটা এই 1000 কোটি টোটাল ইকোনমির মধ্যে কত পার্সেন্ট। এর চাইতে যখন ঈদের সময় এই ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা মেটাতে পারবে না, এটা একটা সোশ্যাল এনার্জি সৃষ্টি হবে, যেটার কস্ট অনেক বেশি। এটা আমরা নেট আপ করতে চেষ্টা করেছি যে কোনটা আমার জন্য এই মুহূর্তে অধিক নিরাপদ। বাংলাদেশ ব্যাংক সেটাই বেছে নিয়েছে। স্যার 1000 কোটি টাকা মার্কেটে কত টাকা পর্যন্ত লিক করতে পারে? এটা মাল্টিপল করলে 2 থেকে 2.5 গুণ পর্যন্ত হিসাব 5 গুণ পর্যন্ত বলা হয়। বলা হয়। কিন্তু ইকোনমি যখন খুব গতিশীল থাকে, এখন রমজান মাস হিসাব করলে 3 থেকে 4 গুণ হবে। স্যার, একটা জিনিস হচ্ছে মার্জার ব্যাংকগুলোর কথা যেটা বলছিলেন স্যার, সেটা হলো আমরা দেখলাম যে সম্মিলিত ইসলামী ব্যাংক আরজিসিতে আবেদন করে আলাদা একটা প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশন দিয়েছে এবং তার আওতায় সরকার সেখান থেকে তার শেয়ার নিচ্ছে। স্যার, তাহলে আগের যেই প্রতিষ্ঠানগুলো আছে ধরেন এসআইবিএল বা 5টা প্রতিষ্ঠানের আরজিসিতে সেম লাইসেন্স আছে, এটা কীভাবে সম্ভব? না, এগুলো তো এখন তো একটা ধাপের মধ্যে আছে, ওগুলো তো পর্যায়ক্রমে বিলীন হয়ে যাবে। কেন হচ্ছে এর মাঝে এটা চালু হওয়ার পরে তো ওটা অটোমেটিক বাতিল না। করার উদ্যোগ নেওয়া দরকার। এখন তো স্যার উদ্যোগ নেওয়া দরকার। একেবারে মানে বেআইনি একটা কার্যক্রম চলছে। এই ইন্টারিম সময়টার জন্য আপনাকে ঠিক সেভাবে ব্যাখ্যা দিতে পারবো না। আমরা একটা ইন্টারিম 1.5 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছিলাম, আইনের মধ্যে যথাযথভাবে ব্যাখ্যা দিলে আপনি ফেলতে পারবেন না সাংবিধানিকভাবে কতটুকু সেটা ছিল। কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি বলতে একটা কথা আছে, যে অবস্থার সময় কোন সিচুয়েশনে কোন ভাবে অবস্থা নিলে রাষ্ট্র অধিক পরিমাণে উপকৃত হবে। এখন একসাথে দুটো এক্সিস্টেন্স থাকতে পারে না। আমরা একটি সংসদ বহাল থাকা অবস্থা আরেকটি সংসদ নির্বাচন দেখেছি, কিন্তু চ্যালেঞ্জ করা হয়নি। হ্যাঁ, বাস্তবে এটাও তাই। এইটার পর্যায়ক্রমে এটা বিরোধ হয়ে, এখন বিরোধ করার ক্ষেত্রে অ্যাকাউন্টগুলি ট্রান্সফার করা, হ্যাঁ, এটা একটা প্রসেসের ব্যাপার। এই প্রসেস চলছে। আইটি সিস্টেমটা ওই আগের ব্যাংকগুলোর আইটি সিস্টেম বিলুপ্ত হয়ে পুরো টোটাল নতুন সম্মিলিত ব্যাংকের আইটি সিস্টেমের সাথে মার্জ করে যাবে। এটার সাথে তো এটা সম্পর্ক নেই স্যার, আপনি যেটা বলছেন। না, আপনি বললাম যখন যে- শেয়ার শূন্য ঘোষণা করছেন তো অটোমেটিক ওর আরজিসি লাইসেন্স বাতিল করে দিলে আপনি চিঠি দিবেন। কিন্তু স্যার এটা তো হচ্ছে না। না, হচ্ছে না, এই প্রসেসের মধ্যে আছে। আগে যাদের নামে শেয়ার ছিল তারা তো এই মুহূর্তে কেউ এসে বলছে না যে আমার শেয়ার করুন, কারণ তারা তো নেই। এটা মানে আমি আপনার কাছে জানতে চাইছি স্যার, এই আইনের সমস্যাটা কি এটা একটু বলুন। আইনি সমস্যা না, এটা একটা প্রসেসের মধ্যে আছে। এটা কিছুদিন পরে আর এই অবস্থাটা দেখতে পাবো। এখন যে প্রশ্নের সৃষ্টি হচ্ছে এই প্রশ্নটা কিছুদিন পরে থাকবে। কতদিন লাগবে? এটা তো স্পেসিফিক আসলে বলা যায় না টাইম ফ্রেম। স্যার ডিসেম্বর পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়তে ঋণ প্রবৃদ্ধি 6.1, সেটা বলা হচ্ছে 25 বছরের মধ্যে সর্বনিম্ন। আমাদের দেশে এখন 6.03 এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন।
সবাই বলছিল যে একটা গণতান্ত্রিক সরকার আসলে এইগুলো আস্তে আস্তে আনতে পারে। এই অবস্থাটা পরিবর্তন করতে হবে। অবশ্যই হবে, কারণ অসংখ্য মানুষ ইনভেস্টমেন্ট করার জন্য প্রস্তুত ছিল, শুধু মানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্টের জন্য। কারণ কি, ইন্টারিম গভর্নমেন্ট যে ডিসিশনগুলি নেবে পলিসি রিলেটেড বা ইনভেস্টমেন্ট রিলেটেড, পরবর্তীতে যদি তার উপর ভিত্তি করে যদি আপনি বিনিয়োগ সিদ্ধান্ত নেন, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট যদি সেটা থেকে 180 ডিগ্রি ঘুরে যায়, আপনার বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই বিবেচনায় যারা আগ্রহী বিনিয়োগকারী তারা অপেক্ষা করছে যে নির্বাচিত সরকার আসার পর তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেবে। অর্থাৎ এখন রমজান মাস, এখন তো ইনভেস্টমেন্টের যাতে ট্রেডিংটা বেশি চলে রমজান মাস, এই ট্রেডিং পার্টটা শেষ হওয়ার পরে দেখবে ইনভেস্টমেন্টের একটা গতিশীল চলে। স্যার ইনভেস্টমেন্ট বাড়লে কি আমাদের রিজার্ভে কোনো হিট করবে কিনা, যে রিজার্ভে যে স্যার 35 বিলিয়ন আছে স্যার, এটা কি কমার কোনো আশঙ্কা করছেন কিনা? যদিও স্যার কিছু প্রাথমিকভাবে করতে পারে, যারা ক্যাপিটাল বিএমআরই করবে, কিছু কলকাতা বন্ধ করতে চালু করবে, নতুন ইনভেস্টমেন্ট হলে ইম্পোর্ট করতে হবে ক্যাপিটাল মেশিনারি, কিছুতে হিট করবে, এবং এই হিট করাটাকে পজিটিভ সাইড হিসেবে দেখতে হবে। অর্থাৎ যদি বিনিয়োগের উদ্দেশ্যে রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রা ব্যয় করা হয়, এটাকে একটা সুবল লক্ষণ হিসেবে। স্যার আপনারা তো এই অর্থ বছরের মধ্যে বলেছিলেন যে প্রায় 40 মিলিয়ন টার্গেট, স্যার এটা কি পূর্ণ করতে পারবে? আশা করতে পারি, এবং ট্রেন্ড কিন্তু তাই বলছে। স্যার আমরা দেখলাম যে গত 3 মাসে, এটা শেষ প্রশ্ন করি, গত 3 মাসে রেমিটেন্স প্রতি মাসে স্যার $3 বিলিয়ন বেশি আসছে। জামায়াতের আমির কিন্তু নির্বাচনী প্রচারণায় বলছিলেন যদি জামাত ক্ষমতায় আসে রেমিটেন্স সব বন্ধ হয়ে যাবে, কিন্তু ফেব্রুয়ারির 28 দিনে আমরা দেখলাম $3 বিলিয়ন বেশি। এখানে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড 28 দিনে $3 বিলিয়ন। কীভাবে হয়েছে? না, আসলে রাজনৈতিক যারা নেতারা তারা যে সকল বক্তব্য দেয়, সেটা কি আসলে অফিসিয়াল স্টেটমেন্টের সাথে মিলিয়ে দেয়? তারা কর্মীদেরকে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন বক্তব্য দেয়। তারা যে সবসময় সব বক্তব্য ওন করে তাও, তো ওইটার উপর ভিত্তি করে আমরা কোনো মন্তব্য করতে হবে না। কিন্তু আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি 24 আগস্টের পরে রেমিটেন্সের অন্তর্মুখী যাত্রার যে ঊর্ধ্বগতি সৃষ্টি হয়েছে, সেটা 1 বছর পার হওয়ার পরেও একই হারে সে ঊর্ধ্বগতি অব্যাহত আছে। অর্থাৎ আমরা আশাবাদী প্রদর্শন। স্যার স্যার থ্যাংক ইউ স্যার। আজকে সেটা দিয়ে সার্ভার দিয়েছিলাম, সেটা সার্ভার থেকে পড়ে গেল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।